লাক কখন আসবে সেটা জানি না, কিন্তু পরিশ্রম তো আমি এখন থেকে করতে পারি। পরিশ্রম করে আমাকে রেডি থাকতে হবে যাতে লাক যখন আমার কাছে আসবে আমি যেন সিনাই নিতে পারি। তখন উনি রাসেল ভাইকে বলতেছে যে তুই এর পাইছিস কোন জায়গায়। আমি কাইন্ড অফ ব্রেন স্টেশনে জোর করে ঢুকছি আর কি, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, আমি কোডিং করা স্টার্ট করছি যখন আমি ক্লাস 9-এ পড়ি। এবং এখানে ইন্টারেস্টিং ফ্যাক্ট হইতেছে কোডিং বা এটা সেটার ক্ষেত্রে সবসময় মানুষজন বলে ভাই আমার একটা ল্যাপটপ লাগবে। আমি যখন কোডিং করা স্টার্ট করছি তখন আমার বাসায় কোনো কম্পিউটার ছিল না, ফাইন্যান্সিয়াল রিজনে না, মানে আমি কম্পিউটারের প্রতি বা টেকনোলজির প্রতি আমার একটা আলাদা অ্যাডিকশন ছিল, এই কারণে আমার বাসায় টেকনিক্যাল কোনো বা এই মোবাইল ডিভাইস ছিল না। আমি সাইবার ক্যাফে যাইতাম, সাইবার ক্যাফে যেয়ে প্রথমত সি প্রোগ্রামিং দিয়ে স্টার্ট করছি তামিশারের সুবিন ভাইয়ের বই দেখে। এবং তখন সাইবার ক্যাফে আপনার ইন্টারনেটের স্পিড ছিল 512 kbps। সেখানে যে আমি প্রথমে কোড ব্লকস নামে একটা সফটওয়্যার ছিল যেটার ভিতরে আপনার কোডিং করতে হতো, সেই সফটওয়্যারটা ডাউনলোড হইতে টাইম লাগতো আধা ঘন্টা। তারপরে আমি কোড করার সুযোগ পেতাম, সপ্তাহে এরকম 1-2 দিনের মতো টাইম হতো, কিন্তু এটা আমার মজা লাগতো। এটা দিয়ে আমি ফিউচারে একটা প্রফেশন হবে এটা সেটা এগুলো কখনো চিন্তা করিনি। আমার জাস্ট এই ছিল যে এটা ভালো লাগে, মজা লাগতেছে, করতেছি। অ্যান্ড দেন ফাস্ট ফরওয়ার্ড আমি আমার এসএসসির পরে যেটা হলো যে 3 মাসের মতো সময় ছিল, ওই সময় আমি বাসা থেকে বলছি যে কম্পিউটারের ট্রেনিং নিব। এটা কথা বলে যেখানে ওই যে মাইক্রোসফট ওয়ার্ড বা এই টাইপের জিনিসপত্র শেখায় এটার মধ্যে ঢুকে আমি মাইক্রোসফট ওয়ার্ডটার করি না, আমি বসে বসে কোডিংয়ের জিনিসপত্র করছি, কারণ ওই সময় আমি কম্পিউটারের অ্যাক্সেস পাইছি। ফ্যাক্ট হইতেছে কেউ যদি কোনো কিছু ট্রাই করতে চায় তার কাছে রিসোর্সগুলো আসলে ফ্যাক্ট না, আপনার চোখ কান খোলা রেখে জাস্ট বের করে দেখতে হবে যে, বা একটু ওই যে কাইন্ড অফ মনের চোখ দিয়ে দেখতে হবে যে আমি কোনভাবে এটাকে মানে খুঁজে বের করবো, রাস্তা খুঁজে বের করবো। অ্যান্ড দেন আমি যখন নটরডেম কলেজে ভর্তি হইলাম সেই সময় আমি, এবং নটরডেম কলেজে যখন ভর্তি হয়েছি সেটার পিছনে ইন্সপিরেশন সুবিন ভাই। আমি দেখছি যে সুবিন ভাই বই লিখছে, উনি প্রোগ্রামার, আমি এরকম হতে চাই। এবং ওই সময় আবিষ্কার করছি যে রাইসুল ভাই ব্রেন স্টেশন নামে একটা কোম্পানি আছে, এই কোম্পানি সি, এবং ওনার কিছু ইউটিউবের ভিডিও দেখে আমার মনে হয়েছে যে এই পার্সনের কথাবার্তা আমার খুব মজা লাগে, উনি যেভাবে চিন্তা ভাবনা করে এইটা আমার খুব মানে দারুণ লাগে। তো ব্রেন স্টেশনে আমি কাজ করতে চাই। এটা কিন্তু আমার কলেজ লাইফ থেকে ইচ্ছা ছিল যে আমি ব্রেন স্টেশনে কাজ করবো, এবং ওইটা আমার কাছে কাইন্ড অফ গুগল ফেসবুকের মতো ছিল। মানুষজন বলে যে গুগল ফেসবুকে কাজ করব, এখন আমার এই ছিল যে আমি ব্রেন স্টেশনে কাজ করব, এইটা যে করেই হোক। এবং পরবর্তীতে আমি কলেজ লাইফে থাকা অবস্থায় যে বেসিস সফট এক্সপো এটা সেটা যত ধরনের আইটি এক্সপো হয় সেগুলোতে আমি যাইতাম। রাইসুল ভাই বিভিন্ন জায়গাতে কথাবার্তা, মানে ওনার যত জায়গাতে স্পিচ বা টক শো হইতো সেগুলোতে আমি মানে পার্টিসিপেট করতাম। অ্যান্ড দেন 2016 বা 17 সালের দিকে আপনার যেটা হইলো যে একটা সেশনের পরে সম্ভবত আমি রাসুল ভাইকে একটা ফেসবুকে মেসেজ দিয়েছিলাম, এবং একটা মেসেজের ভিতরে আমি কিছু জিনিসপত্র লিখছিলাম। আমি ওই সময় থেকে আবার কিছু স্টার্ট আপ বা প্রোডাক্টের আইডিয়া ছিল যে, এবং টেকনোলজি প্রোডাক্ট যে এগুলো তৈরি করতে চাই বা এরকম। তো ভাইকে পাঠাইলাম, ভাইকে পাঠিয়ে দেওয়ার পরে আমি বললাম যে ভাই আমি ওনার সাথে দেখা করতে চাই বা এই টাইপের একটা ব্যাপার। তো আল্লাহর অশেষ রহমত, তবে অবশ্যই লাক একটা বড় জিনিস এই ব্যাপারে। আমি ইনফোসিসের নারায়ণ মূর্তি নামে এক ভদ্রলোক আছে, ইনফোসিসের ফাউন্ডার, ইনফোসিস রাইট এট দিস মোমেন্ট ওয়ার্ল্ডের মানে ওয়ান অফ দ্য টপ সফটওয়্যার সার্ভিস কোম্পানিজ। তো নারায়ণ মূর্তি খুব সুন্দর একটা কথা বলছে যে লাক আসলে অবশ্যই প্রয়োজন, 50% লাক আর 50% হার্ডওয়ার্ক। তবে লাক কখন আসবে সেটা জানি না, কিন্তু পরিশ্রম তো আমি এখন থেকে করতে পারি। পরিশ্রম করে আমাকে রেডি থাকতে হবে যাতে লাক যখন আমার কাছে আসবে আমি যেন সিনাই নিতে পারি। মোস্ট অফ দ্য টাইম যেটা হয় আমার কাছে অপরচুনিটি আসে কিন্তু আমি এটারে ম্যাচ মেকিং করতে পারি না, কারণ আমি তো রেডি না এই অপরচুনিটি নেওয়ার জন্য। কখন আপনার কাছে অপরচুনিটি উপর আল্লাহ পাঠাবে আপনি তো জানেন না, তার মানে আপনাকে তো রেডি থাকতে হবে। আল্লাহ তো বলেন না যে তুমি পরিশ্রম করো না, তোমার হাত পা দিছি, জ্ঞান বুদ্ধি দিছি, পরিশ্রম করো, রেডি হও, তারপর আমি দিলে তুমি এটা নিয়ে কাজ করবা, আগাবা সামনের দিকে। কিন্তু তুমি যদি বসে থাকো যে আর মানে আল্লাহ কখন দিবে, যখন আপনি রেডি, মানে যেই জিনিস আপনি ম্যানেজ করতে পারবেন না সেই জিনিস আপনার কাছে আসবে না, এটা কিন্তু মাথার মধ্যে রাখতে হয়। তো ফ্যাক্ট হইতেছে যে আমি পরবর্তীতে রাসুল ভাইকে মেসেজ দিই, এবং আল্লাহর অশেষ রহমত যে উনি মেসেজে রেসপন্স করে, দেন আমি রাসুল ভাইয়ের সাথে দেখা হয়। এবং এর পরবর্তী থেকে আমি প্রত্যেক মাসে বিভিন্ন কারণ খুঁজে বের করতাম। ইনফ্যাক্ট এরকম হয়েছে যে আমি বিজনেসের আইডিয়া খুঁজে বের করতাম যাতে রাসুল ভাইয়ের সাথে আমি মিটিং করতে পারি। আমি তারপরে প্রত্যেক মাসে একবার করে মেন স্টেশনে যাইতাম, ভাইয়ের সাথে কথা বলতাম। ভাই আমাকে, ভাই ইজ টু কাইন্ড। আমি সবসময় বলি যে আমার এখন পর্যন্ত লাইফে আব্বা আম্মা আমাকে জন্ম দিয়ে কলেজ লাইফ পর্যন্ত নিয়ে আসছে, এরপর আমি ইন্ডাস্ট্রিতে আমি যত কিছু বা যতটুক হয়েছে তার একমাত্র যদি ক্রেডিট দিতে হয় তাহলে রাসুল ভাই। সো পরবর্তীতে ভাই আমাকে প্রায় ঘন্টা ধরে বুঝাইতো যে এই বিজনেসটা কেন কাজ করবে না, এটা সেটা। এখন আমি যখন ওনার কাছে যেতাম আমি ধরেন বিভিন্ন পয়েন্ট নিয়ে যেতাম, বিভিন্ন ইনফরমেশন ইনসাইট নিয়ে যেতাম। আর আমি ধরেন একটা মানুষের কাছে যে যদি কথা বলতে না পারি, কনভারসেশন তো চালাইতে হবে,
কনভারসেশন যদি চালাইতে না পারি তাহলে সেই মানুষটা কেন আমার সাথে কথা বলবে? আমরা অধিকাংশ সময় মানুষের কাছে যে হয়ে যায়, ব্ল্যাঙ্ক হয়ে যায়, কী বলবো বুঝি না, হাওয়া হয়ে যায়, হইল না তো, মানে রেডি থাকতে হবে তো ইনফরমেশনে। অ্যান্ড দেন রাইসুল ভাইয়ের সাথে এইভাবে মোটামুটি 2017 যাইতেছিল। 18-র দিকে আমি রাইসুল ভাইকে বললাম যে ভাই আমি এরকম একটা ইন্টার্নশিপ করতে চাই। তখন আমি পাইথন মোটামুটি শেখা শুরু করছি, টুকটাক পারি। আমার মেন স্টেশনে পাইথনে কিনে কাজ হয়, তো উনি বেশ কিছু জিনিসপত্রের নাম বললো। অ্যান্ড দেন আমি বললাম যে ভাই পাইথনটা তো আমি মোটামুটি পারি। তো দেন আমাকে রাইসুল ভাই বললো যে তুমি করো, তুমি হইতেছে আচ্ছা ঠিক আছে আসো। তো গেলাম, যাওয়ার পরে ভাই আমাকে একটা কাজ দিল, এবং এমন একটা কাজ দিচ্ছিল, এটা একটা অটোমেশনের কাজ, যেটা ধরেন আমার জন্য করা একটু ডিফিকাল্ট হইতো এরকম। এবং আমার কাছে মনে হয় যে ওইটা ইন্টেনশনালি দিছে কিনা আমি জানি না আর কি, যে যাতে একটা কঠিন কাজ দেই এরপরে যেন না আসে আর কি, ঠিক আছে। একটা ছেলে জ্বালাচ্ছে, একটা অল্প বয়স্ক একটা ছেলে খালি জ্বালায়। হ্যাঁ, তো এরপরে আমি বাসায় এসে আমার মনে আছে যে আমি ল্যাপটপে বসে টানা 3.5 দিন, আমার মনে হয় খাওয়া, ঘুম আর টয়লেট এগুলো মিলে মনে হয় ডেইলি আমি 4 ঘন্টা বা 4.5 ঘন্টার মতো টাইম স্পেন্ড করছি। বাকি সময় আমি পুরো আমার ল্যাপটপে এবং টেবিলে। যখন 3.5 দিনের মাথায় প্রবলেমটা আমি সলভ করতে পারছি, আমি সাথে সাথে আলহামদুলিল্লাহ রাইসুল ভাইয়ের কাছে ফোন দিচ্ছি। আমি বলছি ভাই, বলতেছে ভাই আমি তো একটা মিটিংয়ে আছি, কালকে আসলে হয় না? আমার না ভাই, আমার আজকেই আসতে হবে। মানুষজন অধিকাংশ ক্ষেত্রে যেটা হয় মানে ডিমান্ড করে না, আর রাইসুল ভাই যদি রিজেক্ট করবে সমস্যা কি, আমার তো লাগবে জিনিসটা, মানে কাজ তো ভাই আমার, আমি কেন বলবো না? আমি বলছি ভাই আমার আজকেই লাগবে, আমি এসে বসতেছি, আপনি মিটিং শেষ করেন, আমার সময় আছে, আমি এসে বসতেছি, আপনি মিটিং শেষ করে আপনার সাথে আমি কথা বলবো। মিটিং শেষ করছে, ওনাকে দেখাইছি, বলছে ঠিক আছে ভাই ভালো হয়েছে। আমি বললাম ভাই তাহলে দেখেন ইন্টার্নশিপ করবো। বলে আচ্ছা ঠিক আছে, তুমি তো এখন পড়াশোনা করতেছো ইউনিভার্সিটিতে, সেকেন্ড ইয়ারে তখন আমি, তো আমার মনে হয় তুমি পড়াশোনা। আমি বললাম ভাই আমার তো একাডেমিক পড়াশোনা অত মজা পাইতেছি না, আমার প্র্যাকটিক্যালি কাজ করতে হবে, প্র্যাকটিক্যালি কাজ করতে আমার ভালো লাগতেছে। তারপর বলতেছে তাইলে তখন ওটা আপনার মার্চ মাসের 18 তারিখ বা এরকম ছিল। তো বলতেছে তুমি 1 তারিখ থেকে কাজ করা শুরু করো তাহলে। আমি বললাম ভাইয়া 1 তারিখ থেকে কাজ করা, ভাই আমি কালকে থেকে আসবো। বলে ভাইয়া এইচআরের তো কিছু ফর্মালিটিস আছে, বেতন টেতন এটা সেটা। আমি বললাম ভাই আমার এই কদিনে বেতন লাগবে না, সমস্যা নেই, আমি আসবো। বলে তুমি তো কাজ করবা, তোমার তো একটা ল্যাপটপও দিতে হবে, এন্ড তুমি বললেই তো আজকে আইটি থেকে ল্যাপটপ তোমাকে দিতে পারবো না। আমি বললাম ভাই আমি আমার ল্যাপটপ নিয়ে আসবো, আমি কালকে থেকে আসবো। তো এরপরে আমি কাইন্ড অফ ব্রেন স্টেশনে জোর করে ঢুকছি আর কি, ব্যাপার, ঠিক আছে। তো তারপর দিন থেকে আমি অফিসে গেছি, যাওয়ার পরে আমি কাজ করে স্টার্ট করছি। অ্যান্ড দেন আমি দেখলাম যে আমার, এবং রাইসুল ভাই কিন্তু আমাকে বলছে যে আমি হাফ ইন্টার্নশিপ করবো। হাফ ইন্টার্নশিপের বেতন তখন ব্রেন স্টেশনে ফুল ইন্টার্নশিপের জন্য 10,000 টাকা ছিল, যেহেতু আমি 4 ঘন্টা কাজ করবো 5,000 টাকা। তো তখন আমি বসুন্ধরা থেকে মহখালী আমতলী মোড়ে পাঠাতে যাওয়া আসা করতাম। তা আমার যাওয়া আসার খরচ হইতো 4 থেকে 4,500 টাকা। তো আমার কাছে ইন্টার্নশিপের টাকা থাকতো আপনার এই যে 500 টাকার মতো, এরকম একটা জিনিস। তো আমার বন্ধুবান্ধব বা যারা শুনছে তারা সবাই বলছে এটা কোনোভাবেই কোনো ভায়াবল জিনিস হইতেছে না, আমি সময় নষ্ট করে এটা করতেছি, এটা লস প্রজেক্ট হইতেছে, এটা সেটা বিভিন্ন জিনিসপত্র। কিন্তু আমার মনে আছে যে আমি 3 মাসের মতো সময় মোটামুটি আমার যতটুকু সর্বোচ্চটা দেওয়া যায়, আমি রাতে অনেক মোটামুটি এরকম হয়েছে 10:30 11টার দিকে অফিস থেকে বের হইতাম। আর আমার ভালো লাগতো কাজ করতে, মানে এমন না যে আমার উপর কাজের পেশা ছিল। আমি ওই সময় থাকা অবস্থাতে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, গ্রামীণ ফোন, এইগুলো জায়গাতে আমি ডেমো দিয়ে এসেছি, মানে পিওসি বলে, প্রুফ অফ কনসেপ্ট বলে। সো আমি প্রোটোটাইপ তৈরি করতাম, তৈরি করে আমি ডেমো দিয়ে এসেছি। এবং অনেক সিনিয়র মানুষজন কোশ্চেন করছে আমাকে, যখন সেলস টিম থেকে নিয়ে যেত তখন তো, এখনও আমি অনেক ছোটো, তখনও ছোটো ছিলাম, তো তখনও আমাদের সেলস টিম থেকে বলতো যে রাকিবকে নিয়ে যেতেছি, ওর তো বয়স অত বেশি না, ও কি পারবে। পরে আমাদের হেড অফ সেলস ছিল তখন সুমন ভাই। তো সুমন ভাই পরে যখন আমি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে প্রেজেন্টেশন দিয়ে ব্যাক করছি, তখন উনি রাসেল ভাইকে বলতেছে যে, রাসেল ভাই ওনার ক্লাসমেট বন্ধু, তো বলতেছে তুই এর পাইছিস কোন জায়গায়। তো আমি আল্লাহর অশেষ রহমত ওই প্রেজেন্টেশন শেষ করলাম, আসলাম। তো এইভাবে আমি মোটামুটি 3 মাসের মতো সময় ইন্টার্নশিপ করতেছি। অ্যান্ড দেন তখন আমি বলতেছি যে ভাইয়া এরকম আমি তো যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ি, বাসা থেকে তো টাকা পয়সা নিতেও, মানে বাসা থেকে এই যে আমার থাকা খাওয়ার বাবদ আমি 15,000 টাকা নিতাম। হ্যাঁ, বাসা থেকে চাইলে তো মানে এমন না ফাইন্যান্সিয়াল সমস্যা ছিল, কিন্তু স্টিল মানে সব মিডিল ক্লাস ফ্যামিলিতে যেটা হয় যে কথা শোনায় আর কি, যে কী করবো না করবো এটা সেটা বিভিন্ন জিনিসপত্র। পরে আমি বললাম ভাইয়া এরকম ইসের তো ব্যাপার আছে, আমারও কিছু তো ফাইন্যান্সিয়াল নিড আছে, তো যদি এটা ফুল টাইম করা যেত তাহলে ভালো হতো। তো বলতেছে
আচ্ছা ঠিক আছে তোমার এমনি কত টাকা লাগে, তা আমরা 15,000 টাকা। তো তখন ব্রেন স্টেশনে বেতন ছিল 25,000 টাকা। তো আমি জুনিয়র ডেভেলপার হিসেবে তখন ব্রেন স্টেশনে তার পরের দিনই আমার জবটা পার্মানেন্ট হয় এবং আমি 25,000 টাকা বেতন হয়। অ্যান্ড দেন আল্লাহর অশেষ রহমত এবং পরবর্তীতে মোটামুটি আপনার আমি আরও মোটামুটি 3-4 মাসের মতো ডেভেলপমেন্টে ছিলাম। ব্রেন স্টেশনে ঢোকার পরেই প্রজেক্ট ম্যানেজমেন্টের প্রতি আমার ইন্টারেস্ট বাড়ে, তো তখন প্রজেক্ট ম্যানেজমেন্টে গেছি। সো এই স্টোরি বলার পিছনে একটা বড় কারণ ছিল যে সবাই যে জিনিসটা হয় যে আমরা আমাদের নিজেদের অ্যাবিলিটিটাকে অনেকখানি আন্ডারস্টিমেট করি, বা আমার কোনটা স্ট্রেংথ আমার কোনটা উইকনেস সেটা আমি বোঝার চেষ্টা করি না। প্রথমত সেটা একটু নিজে যদি অ্যানালাইসিস করি, মানে খুব সিম্পল, আমি খুব কমপ্লিকেটেড করতে চাই না, জাস্ট মেক ইট ফান। একটা সাদা কাগজ বা চিন্তা ভাবনা করি যে আমার কোনটা ভালো লাগে, আমার যেটা ভালো লাগে সেটা আমি ওভার অ্যান্ড ওভার করতে থাকবো, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাইলে ওইটা থেকে আমার একটা রুটি রুজির ব্যবস্থা ইনশাল্লাহ হয়ে যাবে। এবং সেটা ইকিগাই নামে একটা বই আছে, জাপানিজ বই, যেটার ভিতরে খুব সুন্দর একটা কনসেপ্ট আছে যে পৃথিবীতে আমাকে কোনো একটা পারপাসে সৃষ্টিকর্তা পাঠাইছে, সেই পারপাসটা খুঁজে বের করতে হবে, যেই পারপাসটা দিয়ে আমি পৃথিবীর কোনো একটা ডিমান্ডকে সার্ভ করতে পারবো, যেটাতে আমি টাকা পয়সা ইনকাম করতে পারবো। এবং সেটা যদি আমি ফাইন্ড আউট করে ফেলতে পারি তাহলে আমার লাইফ নিয়ে আর কোনো চিন্তাভাবনা নেই। তো ব্যাক টু দ্য মেইন পয়েন্ট, আমি ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় এই যে বড় ভাইদেরকে ফাইন্ড আউট করে আমি যদি এইভাবে যাইতে পারি তাহলে কিন্তু আমি 4 বছর পরে একজন এক্সপিরিয়েন্স গ্র্যাজুয়েট হয়ে বের হইতে পারি। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট, প্রোগ্রামিং হিরো থেকে আমরা এই যে 3800 জনের মতো জব বা ইন্টার্নশিপ পাইছে, এর ভিতরে কিন্তু 60% আপনার দেশের বাইরে ধরেন ইন্ডিয়াতে, ইউএসএতে বা ইউরোপিয়ান অনেকগুলো জায়গাতে তারা বাংলাদেশে বসেই রিমোট ইন্টার্নশিপ করে। সো আপনি রিমোট ইন্টার্নশিপ করলে কিন্তু আপনার টাইমিংয়ের একটা ফ্লেক্সিবিলিটি অনেক সময় থাকে। সো আপনি কিন্তু স্টুডেন্ট হিসেবে এটা যদি করে ফেলতে পারেন তাহলে আপনি দেখেন ফ্যান্টাস্টিক। 6 মাস সময় তো এমনিতেই চলে যেত। সেই 6 মাস সময়ের ভিতরে আপনি একটা স্কিল শিখলেন, প্র্যাকটিক্যালি একটা জায়গাতে কাজও করতে থাকলেন, অ্যান্ড দেন ফাইনালি পড়াশোনা শেষ হয়ে গেলেন। নাও ইউ ইম্যাজিন যে আপনার রেজুমিটার ভারীটা কতটা। এবং আপনি কিন্তু রিমোট জবেই আরও বেটার ওয়েতে কাজ করতে পারেন। তো তার মানে আসলে পসিবল, এবং সেটা আপনি যদি জাস্ট একটু চিন্তা ভাবনা করে আগান, তাছাড়া ট্রাই করতে হবে ইনশাআল্লাহ। ওই যেটা বলতেছিলাম, সময় তো 24 ঘন্টা, 8 ঘন্টা 8 ঘন্টা 8 ঘন্টা, ওই 8 ঘন্টার হিসাব মিলাইতে হবে সবই। এবং স্কুল কলেজে থাকা অবস্থা আপনি চিন্তা করে দেন, আমরা ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় আমাদের লাইফে অনেক পেড়া ভাই। ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি সপ্তাহে অনেক ক্ষেত্রে 2 দিন বা 3 দিন বন্ধ থাকে, 3 দিনও বন্ধ থাকে, এরকম প্রাইভেট ইউনিভার্সিটি থাকে আছে। যে ওপেন ক্রেডিটে পড়াশোনা করে তার তো অনেক ফ্লেক্সিবিলিটি সারাদিনের মধ্যে। আর যখন স্কুল কলেজে পড়ছে তখন তো টানা ক্লাস হয়েছে। প্রাইমারি স্কুলে তো সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত ক্লাস হয়। তো সেখানে আপনি যদি বলেন যে ভাই আমার লাইফে কোনো সময় নাই, আমি অনেক পেড়ার মধ্যে আছি, এটা জাস্ট আপনি ওই টাইপের মানুষজনের সাথে ঘুরেন, এই জন্য আপনার মনে হয় যে মাইন্ডসেটটা ওরকম হয়ে যায় আর কি। সো এটাই আর কি, আমার মনে হয় যে ইউনিভার্সিটি লাইফটা খুবই ফান। আর আমি যেটা পড়াশোনা করতেছি সেটার ইউজ কেসটা কই হইতেছে সেইটাই যদি আমি জানার কিউরিওসিটি থাকে, মানে ওইটাই আসলে আমার কাছে মনে হয় যে আমাদেরকে অনেক দূর পর্যন্ত আগে নিয়ে যেতে পারবে আর কি। রাকিব ভাই, আমি সত্যি কথা বলতে এই পডকাস্টের আগেও আমি প্রোগ্রামিংয়ের পি জানি না, কোডিংয়ের সি জানি না, কোডিংয়ে আমার ইন্টারেস্ট নাই, প্রোগ্রামিংয়ে আমার কোনো ইন্টারেস্ট নাই, কিন্তু আমি মানে আপনার কথা মানে আমি হা হয়ে শুনতেছিলাম। এবং আমাদেরকে অডিয়েন্স মাঝে মাঝে মনে কাছে একটু বকা দেয় যে আমরা ওভার রিয়াক্ট করতেছি কেন, আমরা মাঝে মাঝে জাস্ট নিজেকে কাম ডাউন হয়ে আছে। আপনার কথাগুলো আমাকে এতটা ইন্সপায়ার করছে, রাইট? অ্যান্ড আই হোপ যে যারা যারা দেখতেছে ওনারাও অনেক কিছু নিতে পারছেন এখান থেকে। বাট আমি ভাবতে পারিনি যে আজকে একটা প্রোগ্রামিং বা কোডিং বা এই রিলেটেড এপিসোড এত ভালো লাগবে আর কি। সো ভাই, হিউজ থ্যাঙ্কস টু ইউ, হিউজ থ্যাঙ্কস টু ইউ যে আমার মতো যে একজন প্রোগ্রামিং এর পিও জানে না তারও এত সুন্দর এত কিছু আপনি মানে নলেজ এন্ড উইজডম শেয়ার করতে পারছেন। সো থ্যাঙ্কস টু ইউ ফর দ্যাট। ওয়েলকাম, ধন্যবাদ। আর বেশি কি বলবো, বাকিটা দেখা হবে প্রোগ্রামিং হিরো। থ্যাংক ইউ সো মাচ রাকিব ভাই। ইনশাআল্লাহ আল্লাহ চাহে আপনাদের সাথে আবার কথা হবে এটা নিয়ে ফার্দার। আর যে কাজটা করতেছেন পুরো বাংলাদেশের ছেলে মেয়েদের এই স্কিল ডেভেলপমেন্টের, সেখানে আল্লাহ আরও বারাকা দেখ, অনেক বড় হোক ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ সো মাচ। তো দেখা হবে পরের এপিসোডে ইনশাআল্লাহ। এই এপিসোডটা কেমন লাগলো এবং এই এপিসোডে কোন কোন জিনিসগুলো আসলেই আপনার মনে হয় কাজে লাগবে আপনার পার্সোনাল লাইফে, আপনার লাইফে, সেটা কমেন্ট করে জানান। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম।